ভারতীয় কোম্পানি আদানির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ বাংলাদেশের। কায়রোতে পাক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, ৭১-এর ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি চেয়েছেন ডক্টর ইউনূস। জনসমর্থনহীন সরকার থাকলে কুচক্রী গোষ্ঠীর সম্পদ লুটে নিতে পারে, দরকার নির্বাচিত সরকার, তারেক রহমান। রূপালী ব্যাংকে ঢুকে পড়া ৩ কিশোর ডাকাতের হাতে ছিল খেলনা পিস্তল, অ্যাডভেঞ্চারিজম বলল পুলিশ। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ভারতীয় কোম্পানি আদানি পাওয়ারের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কয়েক বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এক নথির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া কর সুবিধার তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়েছে শিল্পগোষ্ঠীটির বিরুদ্ধে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ার বাংলাদেশের সঙ্গে ২০১৭ সালে একটি চুক্তি করে। এই চুক্তির আওতায় পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে ঢাকা বলছে তারা এখন এই চুক্তি পুনরায় আলোচনা করতে চায়। বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ এবং দুই পক্ষের মধ্যে আদান প্রদানকৃত চিঠিপত্র থেকে প্রাপ্ত তথ্য ও ৬ জন বাংলাদেশি কর্মকর্তার সাক্ষাৎকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই চুক্তি সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দরপত্র ছাড়াই অনুমোদন দিয়েছিলেন। এটি বাংলাদেশের অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তির তুলনায় অনেক বেশি ব্যয়বহুল বলেও জানানো হয়। অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের চুনকুটিয়া শাখায় হানা দেয়া ৩ কিশোর ডাকাত। বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা। তাদের কাছ থেকে ৪টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। কিশোররা অ্যাডভেঞ্চারিজম থেকে এই রকম ঘটনা ঘটিয়েছে ধারণা পুলিশের। কেরানীগঞ্জ থেকে দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে নূর হোসেনের আরেকটি রিপোর্ট। দিনে দুপুরে ফিল্ম স্টাইলে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয় ডাকাত দল। অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে সবাইকে। এ খবর ছড়িয়ে পড়লে ব্যাংকটি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। একে একে ঘটনাস্থলে উপস্থিত হয় র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। টানা কয়েক ঘন্টা ব্যাংকের ভেতর অবরুদ্ধ থাকে ডাকাতসহ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা। ১:৩০টার দিকে এই ঘটনা ঘটছে। আসলে কি দেশটার একটা অশান্তি করতেছে। ভিতরে লোক ঢুকছে, ডাকাত ঢুকছে, বাইরের থেকে ভিতর থেকে ফোন করে বলছে, পরে আমরা এলাকাবাসী যারা আছে বা মাইকে অ্যালাউন্স হয়েছে, সব লোকজন জড়ো হয়ে রয়েছে। পুলিশ আসার আসার এলাকা যে আমরা অ্যাক্টিভ, আমরা একটা সংবাদ পাইছি, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ছি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিরকুটের মাধ্যমে আলোচনা হয় ডাকাত সদস্যদের। আত্মসমর্পণে রাজি হয় তারা। ব্যাংক থেকে বেরিয়ে আসে ডাকাত দলের সদস্যরা। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ব্যাংক কর্মকর্তাদের। পরে ৩ ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। ডাকাতদের কাছ থেকে 4টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আমাদের এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যেটা প্রশাসন ট্যাকেল দিয়েছে, প্রশাসনিকভাবে অ্যাকশন নিয়েছে। আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তারা আসলে মাইনর এজের ছেলেরা, একজনের বয়স 22 বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি 2 জনের 16 বছর। আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে। এদের প্রয়োজন হলো, বলছিল আমাদের প্রয়োজন হলো 15 লক্ষ টাকা। তো ওই 15 লক্ষ টাকা ওরা পরে আসার সময় 15 লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরো 3 লাখ টাকা। 3 জনে 1 লাখ টাকা, 1 লাখ করে 3 লাখ টাকা। এই হলো 18 লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ব্যাংকের ভল্ট সহ সবকিছু সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জনসমর্থনহীন সরকার ক্ষমতায় থাকলে কুচক্রী গোষ্ঠী দেশের সম্পদ লুটেপুটে নিতে পারে, তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করা জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল, আর সামনে আরও কঠিন পরীক্ষা রয়েছে, যা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট।
নরসিংদীর মাধবদী হেরিটেজ পার্ক, মানিকগঞ্জের মুন্নু সিটি এবং মুন্সিগঞ্জের মুক্তারপুরে 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যাতে অংশ নেন জেলার নেতৃবৃন্দ। লন্ডন থেকে কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের রায় পেলেই কেবল 31 দফা বাস্তবায়ন করা যাবে, তাই নেতাকর্মীদেরকে জনসেবা করে সবসময় জনগণের পাশে থাকতে হবে। তিনি বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। সঠিকভাবে তারেক রহমান বলেন, জনগণের সরকার ক্ষমতায় না থাকলে লুটপাট সহজ হয়। যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে, এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে। জনগণের সঙ্গে থেকে নিজেদের মধ্যে গুণগত পরিবর্তন আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ধ্বনি পৌঁছে গিয়েছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। বিস্ময়কর এই বিপ্লবে সকল হতাহতের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পাশাপাশি গান পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে সেই সময়ের শেষ প্রস্তুতি। পুরো কনসার্টের সঙ্গে থাকছে দেশের সবচেয়ে দর্শক নন্দিত প্রাইভেট টেলিভিশন চ্যানেল এনটিভি। আর মাত্র একদিন পরেই হবে চ্যারিটি কনসার্ট ইকোজ অব রেভুলেশন, তাই চলছে তোড়জোড়। একদিকে মঞ্চ সাজানোর প্রস্তুতি, অন্যদিকে চলছে টিকিট বিক্রয়। ইতোমধ্যে 6টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে টিকিট বিক্রির। টিকিট কেনা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। টিকিটটা হাতে পেয়ে আমার খুবই ভালো লাগছে যে আমার এই একটা টিকিট কেনার জন্য আমরা শহীদ জুলাই ফাউন্ডেশনে এটার একটা অংশ পুরোটা অংশই চলে যাচ্ছে। সো আমি তাদেরকে হেল্প করতে পারছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমরা চাইলে অনেকে পারতেছি না যে আমরা ডিরেক্ট ডোনেশন করতে, সেটা কনসার্টের মাধ্যমে দিতে পারছি। এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ঘরে বসেই যে কেউ টিকিট কিনতে পারবে গেট সেট রকের ওয়েবসাইটে। অনলাইনে পেমেন্টের মাধ্যমে কেনা যাবে এই টিকিট। রেসপন্স ফার্স্ট দিনই সবচেয়ে বেশি পেয়েছিলাম, এখন পর্যন্ত আছে। শুক্রবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ 3 বিশ্ববিদ্যালয়ে চলবে টিকিট বিক্রি। এছাড়াও শনিবার দিন আর্মি স্টেডিয়ামে টিকিট বিক্রির ভাবনা রয়েছে আয়োজকদের। ফিজিক্যাল টিকিট আমরা সেল করছি আগামীকালকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে, এবং এর বাইরেও আহসানুল্লাহ ইউনিভার্সিটি, শান্তামারিয়াম ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটিতেও টিকিট পাওয়া যাবে আমাদের ফিজিক্যাল টিকিট। আর এর বাইরে এটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পাওয়া যাবে। সবাইকে এই আয়োজনটি সফল করার আহ্বান জানান স্পিরিটস অব জুলাই এর প্রধান আয়োজক। আমরা প্রত্যাশা করব যে সবাই আসলে এই জায়গাটিতে এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে একটি সুন্দর এবং সুষ্ঠুভাবে এটি যাতে পরিচালিত হয়। শনিবার বিকেল 4টা থেকে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী সহ কোটি শ্রোতার হৃদয়ে ঝড় তোলা উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। চ্যারিটি কনসার্টের মতো এই মহৎ উদ্যোগের পাশে রয়েছে জনপ্রিয় চ্যানেল এনটিভি। আজকে সেটার প্রস্তুতি চলছে এবং এনটিভি এটার সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে আছে। আমি মনে করি যে কোনো বড় কিছুর সঙ্গে এনটিভি সবসময় থাকে, ভালো কিছুর সঙ্গে এনটিভি সবসময় থাকে। 1971 সালের কনসার্ট ফর বাংলাদেশের পরে 2024 সালে নতুনভাবে দেশের স্বাধীনতায় যারা পাশে ছিল
তাদের জন্য আয়োজন করা হচ্ছে এ চ্যারিটি কনসার্ট। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সুজানা ও তার বন্ধু কাব্যকে হত্যা করে লাশ ৩০০ ফিট পূর্বাচলের লেকে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। তারা বলছেন, লাশের ঠোঁট ও চোখের পাশে ছিল আঘাতের চিহ্ন। এছাড়াও লেক থেকে কাব্যের উদ্ধার করা মোটরসাইকেল লক করা ছিল, যে কারণে তাদের মৃত্যু পূর্ব শত্রুতার জেরে হয়েছে এমন দাবি জানিয়ে এ বিষয়ে প্রশাসনের সুষ্ঠু পদক্ষেপ দাবি করেছে দুই পরিবার। এদিকে পুলিশ বলছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে উন্মোচিত হবে প্রকৃত ঘটনা, বলেছে পুলিশ। অবৈধভাবে ২ কোটি টাকা ভাতা প্রদানের অনুসন্ধানে সিলেট গ্যাস ফিল্ডে অভিযান পরিচালনা করেছে দুদক। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস ফিল্ডের প্রশাসনিক কার্যালয়ে অভিযান পরিচালিত হয়। দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদারের নেতৃত্বে অভিযানে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তারা। প্রাথমিকভাবে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ১৯৫ জন কর্মচারীকে অবৈধভাবে ওভারটাইম ভাতা প্রদানের সত্যতা পায় দুদক। এই ৫ মাসে ২,৮৬,০০০ টাকা ওভারটাইমের পাশাপাশি মূল বেতন দেওয়া হয়েছে ২,৩৫ লাখ টাকা। এছাড়া নিবন্ধিত কর্মচারী ছাড়াও অতিরিক্ত ২৭ কর্মচারীকে বেতন দেওয়ার তথ্য পাওয়া যায়। এসব বিষয়ে অধিকতর তদন্তের জন্য বিভিন্ন নথিপত্র নিয়ে যায় দুদক। এ বিষয়ে গ্যাস ফিল্ডও তদন্ত করবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাদেক দস্তগীর কাউসারকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে দস্তগীর কাউসারকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন রিমান্ডের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুর রব জানান, সাদেক দস্তগীর কাউসারের ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার বিকেলে শেরপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। এর মধ্যেই কনস্টেবল উজ্জ্বল সিনহা কারাগারে রয়েছেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অর্থনীতির নাজুক পরিস্থিতি সামলাতে না পারলে নির্বাচিত সরকারকেও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বলে মন্তব্য করেছেন আইএমএফের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্স প্রধান ক্রিস পাপাজর্জিও। বৃহস্পতিবার সচিবালয়ে আইএমএফের প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আইএমএফেরও সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার অতিরিক্ত যে $750 মিলিয়ন চেয়েছে সে বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মূল্যস্ফীতি না কমায় বাংলাদেশ অতিরিক্ত চাপে আছে জানিয়ে তিনি নীতি পরিবর্তনের পরামর্শ দেন। এ ব্যাপারে সংস্থাটি সহযোগিতা করবে বলেও জানান। আইএমএফের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই উল্লেখ করে পাপাজর্জিও দরিদ্র মানুষ যেন খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে কিনতে পারে সে ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমরা লক্ষ্য করেছি মূল্যস্ফীতি যেভাবে কমার কথা ছিল তা হয়নি। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি অনেকটাই বেশি। এটা বাড়তে থাকলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে। এই বছর $1.3 বিলিয়ন দেয়া হয়েছে। এডিবি বিশ্বব্যাংকও সহায়তা করছে বাংলাদেশকে। যদিও বাংলাদেশ অতিরিক্ত আরও অর্থ চেয়েছে, তবে আমাদের সেক্ষেত্রে আরও হিসেব নিকেশ করে সিদ্ধান্ত নিতে হবে। ফুড ইনফ্লেশন। প্রবাসের খবর। সৌদি আরবের বাংলাদেশ কনসুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে। 16 ডিসেম্বর সূর্যোদয়ের পর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কনসুলেটের কর্মকর্তা কর্মচারীরা কনসুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষার্থী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। পরে মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। খবর শেষ করছি।
যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ভারতীয় কোম্পানি আদানির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ বাংলাদেশে। কায়রোতে পাক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, ৭১-এর ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি চেয়েছেন ডক্টর ইউনূস। জনসমর্থনহীন সরকার থাকলে কুচক্রী গোষ্ঠীর সম্পদ লুটে নিতে পারে, দরকার নির্বাচিত সরকার তারেক রহমান। রূপালী ব্যাংকে ঢুকে পড়া ৩ কিশোর ডাকাতের হাতে ছিল খেলনা পিস্তল, অ্যাডভেঞ্চারিজম বলছে পুলিশ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।